নানা উৎকণ্ঠার শঙ্কা ছাপিয়ে অবশেষে ভাসানচরমুখী রোহিঙ্গারা উন্নত জীবনের আশায় ক্যাম্প ছাড়লেন ২৫০০। চট্টগ্রাম থেকে রোহিঙ্গা নিয়ে যাত্রা শুরু করলো জাহাজ। পুরো পদ্মা সেতুর জন্য অপেক্ষা আর মাত্র এক সপ্তাহ। কিছুক্ষণের মধ্যেই বসবে ৪০তম স্প্যান। আর একটি উঠলেই জোড়া লাগবে মাওয়ার সঙ্গে জাজিরার। করোনা ভ্যাকসিন হতে হবে সবার, জাতিসংঘের বিশেষ অধিবেশনে বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সহজলভ্যতা নিশ্চিতে ৩ দফা প্রস্তাব। সময় সংবাদের সঙ্গে আছি আমি শাতিলা শারমিন। প্রথম দফায় ২৫০০ রোহিঙ্গাকে নিয়ে চট্টগ্রাম বোট ক্লাব জেটি থেকে ভাসানচরের উদ্দেশ্যে রওনা হয়েছে নৌবাহিনীর জাহাজ। এই মুহূর্তে রোহিঙ্গাদের সঙ্গে জাহাজে আছেন রিপোর্টার কমল দে। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। কমল, রোহিঙ্গাতে প্রায় ১৬৪২ জন রোহিঙ্গাকে নিয়ে যাত্রা করবে নৌবাহিনীর ৩টি জাহাজ। আপনারা জানেন গতকালে কিন্তু উখিয়ার কুতুপালং আশ্রয় শিবিরগুলি থেকে ১৬৪২ জন রোহিঙ্গাকে নিয়ে আসা হয়েছিল কুতুপালং যে উখিয়া যে ডিগ্রি কলেজ, সেই ডিগ্রি কলেজ মাঠে। সেই ডিগ্রি কলেজ মাঠে তাদেরকে উৎসবমুখর করার জন্য সেখানে আয়োজন করা হয়েছিল চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানের। তাদেরকে মেজবান খাইয়ে তাদেরকে নিয়ে আসা হয়েছে চট্টগ্রামে। চট্টগ্রামে তারা রাত্রি যাপন করেছে বিএফ শাহিন কলেজে। এরপর এদেরকে নিয়ে আসা হয়েছে এখন নৌবাহিনীর যে বোট ক্লাব জেটি রয়েছে সে বোট ক্লাব জেটিতে, এবং বোট ক্লাব জেটি থেকে তাদেরকে আনা হয়েছে এখন জাহাজে তোলা হয়েছে। এবং এই জাহাজে করে তারা ৩টি জাহাজে করে এই নৌবাহিনীর তত্ত্বাবধানে এইসব রোহিঙ্গা ফিরে যাবেন ভাসানচরে। এবার বলি রোহিঙ্গারা কেন ভাসানচরে যাচ্ছেন, আমরা তাদের প্রশ্ন করেছিলাম। তারা বলেছিল কোনো চাপ না, কোনো নতি না। তারা বলে সব প্রণোদিত হয়ে তারা ভাসানচর যাচ্ছে। মোট ১৬৪২ জন রোহিঙ্গা আজকে এই ভাসানচরমুখী হয়েছেন। এবং আপনি জানেন এই রোহিঙ্গাদের জন্য কিন্তু ভাসানচরে ১ লাখ রোহিঙ্গা থাকতে পারে সেই অনুযায়ী স্থাপনা করেছে বাংলাদেশ নৌবাহিনী। এবং সেখানে তাদের চাষাবাদের যেমন সুযোগ সুবিধা রাখা হয়েছে, ঠিক তেমনি তাদের পড়ালেখা। যেমন আমি বেশ কয়েকজন রোহিঙ্গা আমাদেরকে জানিয়েছেন তারা যে ক্যাম্পে থাকেন সেই ক্যাম্পে তাদের পড়ালেখার ব্যবস্থা নেই বা কম। সেই ব্যবস্থা অর্থাৎ শিক্ষা ব্যবস্থার জন্য তারা অনেকেই রোহিঙ্গারা এই ভাসানচরমুখী হয়েছেন। তারা মনে করছেন তাদের যে সন্তান রয়েছে, তাদের যে পরিবার রয়েছে, তারা একটু শিক্ষিত হতে পারলে হয়তো তাদের জীবনমান ফিরবে, একটা উন্নত জীবনের আশায় তারা কিন্তু এইসব রোহিঙ্গারা এখন ভাসানচরমুখী হচ্ছেন। এটি এমনটি তারা এবং তারা নিজেরাই বলছেন কোনো চাপ নয়, কোনো নতি নয়, তারা সব প্রণোদিত হয়ে তারা রোহিঙ্গারা কিন্তু এই ভাসানচর যাচ্ছে। আপনি জানেন ২০১৭ সালের ২৪শে আগস্ট সেই রোহিঙ্গারা কিন্তু বাংলাদেশমুখী হয়েছিল মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনে অতিষ্ঠ হয়ে, এবং প্রাণ বয়ে তারা বাংলাদেশে পালিয়ে আসে। এরপর তাদের আশ্রয় হয়েছিল কক্সবাজার জেলার টেকনাফ এবং উখিয়ার বিস্তীর্ণ পাহাড়ি অঞ্চলে। সেই পাহাড়ি অঞ্চলের পর এর মধ্যে ১ লাখ রোহিঙ্গাকে সরিয়ে নেওয়ার জন্য সরকার যে প্রকল্পটি নিয়ে সেটি হলো ভাসানচরে। এবং সে ভাসানচরের নৌবাহিনীর তত্ত্বাবধানে কিন্তু এখানে তাদের যে ১ লাখ রোহিঙ্গা থাকতে পারে মতো তাদের জন্য কিন্তু সেই সুবিধা গড়ে তোলা হয়েছে। সেই সুবিধার অংশ হিসাবে কিন্তু রোহিঙ্গা আজকে প্রথম পর্যায়ে ভাসানচর। আপনি জানেন গত ১ সপ্তাহ বা ২ সপ্তাহ আগে কিন্তু রোহিঙ্গাদের একটি দল ৪০ সদস্যের একটি দল কিন্তু তারা ভাসানচর ঘুরে আসছে। ভাসানচর ঘুরে আসার পর তারা তাদের পরিবার সদস্যদেরকে বুঝিয়েছে যে সেখানে তাদের একটি উন্নত জীবনে তারা সন্ধান পাবে। সে উন্নত জীবনের সন্ধান, একটা শিক্ষিত জীবনের সন্ধান পাওয়ার জন্য তারা কিন্তু এসব রোহিঙ্গা এখন ভাসানচরমুখী হচ্ছেন। এবং তারা আশা করছেন সরকার তাদের যে আশ্বাসটি দিয়েছে সেখানে তাদের শিক্ষা ব্যবস্থা থেকে সমস্ত কিছু থাকবে, সুবিধা থাকবে, সেই সুবিধা নিশ্চিত হয়ে যাতে বাকি রোহিঙ্গারাও সেভাবে যাবেন, এমনটি এইসব রোহিঙ্গা পরিবাররা আশা করছে। এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ১৬৪২ জন রোহিঙ্গা কিন্তু তারা ৩টি জাহাজ নৌবাহিনীর তত্ত্বাবধানে 3টি জাহাজে তারা রওনা করবেন কিছুক্ষণের মধ্যে। এবং দুপুরের আগে কিন্তু তারা ভাসানচর গিয়ে পৌঁছবেন। এবং ভাসানচর তাদের যে আবাসন ব্যবস্থা, থাকার ব্যবস্থা, খাবার ব্যবস্থা, আপনার ৩ মাস যাতে তারা খাবার খেতে পারে সেই অনুযায়ী কিন্তু সেখানে কিন্তু পর্যাপ্ত খাদ্য মজুদ গড়ে তোলা হচ্ছে। রোহিঙ্গারা আশ্বস্ত হতে পারছে তারা সেখানে নির্বিবাদে থাকতে পারবে। একটি বিষয় জাতিসংঘ সহ আন্তর্জাতিক সংস্থাগুলো কিন্তু নানা ধরনের সত্যের বেড়াজাল সৃষ্টি করেছে, সে বেড়াজালে তারা পাড়া দেয়নি। তারা বলছে তারা সব প্রণোদিত, কোনো চাপ স্বীকার করে না, কোনো চাপের মুখে নয়, তারা একদম সব প্রণোদিত হয়ে স্ব ইচ্ছায় তারা এই ভাসানচরমুখী হচ্ছেন এবং তারা একটা উন্নত জীবন চান। যারা যে ক্যাম্পের যে জীবন, সে জীবন হয়তো তাদের পছন্দ হচ্ছে না বা তারা চাচ্ছে না, সে কারণে তারা একটা উন্নত জীবনের আশায় তারা সে ভাসানচরমুখী হচ্ছে। ভাসানচর তাদের উন্নত জীবন হবে সেটা এমনটি আশা করছে। আপনারা জানেন যে কিন্তু এখন পর্যন্ত কক্সবাজার টেকনাফ উখিয়ার যে বিস্তীর্ণ পাহাড়ি অঞ্চল রয়েছে সে পাহাড়ি অঞ্চল অন্তত ১২ লাখ রোহিঙ্গার বসবাস রয়েছে। নতুন পুরাতন মিলিয়ে বলছি আমি, যারা কিন্তু নতুন পুরাতন যে ১২ লাখ যে রোহিঙ্গার যে অবস্থান, সে অবস্থানের প্রেক্ষিতে তাদের সেখানে কিন্তু ছোট এলাকা, সেখানে এত বিশাল জনগোষ্ঠী থাকা কিন্তু একটা দুরূহ ব্যাপার। সেই জন্য বাংলাদেশে যে রোহিঙ্গাদেরকে সরিয়ে নেওয়া যে প্রকল্প সরকারের, সেটা হলো ভাসানচর প্রকল্প। যে প্রকল্পের আওতায় প্রায় ১ লাখ রোহিঙ্গাকে নৌবাহিনীর সার্বিক নিরাপত্তায় রাখা হচ্ছে ভাসানচরে। এবং তারই অংশ হিসেবে আজকে প্রথম পর্যায়ে ১৬৪২ জন রোহিঙ্গা তারা আজকে
চলে যাবেন ভাষাঞ্চলে এবং তাদের সেই উন্নত জীবন, শিক্ষিত জীবন তারা চান। সেখানে তাদের জন্য কিন্তু শিক্ষা ব্যবস্থা, তাদের জীবন মান ধারণের জন্য নানা ব্যবস্থা নেওয়া হয়েছে। তো এর সাথে আসলে একটা কথা বলা চলে, 17 সালের আগস্ট মাস থেকে তাদের যে জীবনযাত্রা শুরু হয়েছিল ক্যাম্প জীবন, সেই ক্যাম্প জীবন যে তারা মুক্ত হওয়ার জন্য তারা ফিরেছে। তবে একটি কথা তারা বলছেন, তারা রাখাইন ফিরে যেতে চান, তাদের যে নিজ বাসভূমি মিয়ানমার তারা ফিরে যেতে চান। যদি সরকার এবং আন্তর্জাতিকভাবে চাপ সৃষ্টি করে মিয়ানমারের উপর, তারা সেটি করতে পারবেন, তারা এমনটি আশা করছেন। তো সাথীরা এখন পর্যন্ত আমার কাছে ছিল আজকে প্রথম যাত্রা ভাষাঞ্চলে ভাষাঞ্চলের স্থানান্তর হচ্ছে 1642 জন রোহিঙ্গা। নৌবাহিনীর 3টি জাহাজে করে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। এক স্ব উদ্যোগে সব প্রণোদিত হয়ে এসব রোহিঙ্গা ভাষাঞ্চলে যাচ্ছেন, এমনটি বলছেন এইসব রোহিঙ্গা। তাদেরকে জাতিসংঘের কোনো সত্য কিংবা আন্তর্জাতিক সত্য, যে সত্যগুলি দিচ্ছে সত্য তারা কথা বলছে না, তারা উন্নত জীবন তারা চাচ্ছেন এবং সেই জন্য তারা ভাষাঞ্চল মুক্তি হয়েছেন। তো সাথীরা এখন পর্যন্ত আমার কাছে ছিল সর্বশেষ। আমাদেরকে জানাচ্ছিলেন সহকর্মী কমল দেব। এর আগে উখিয়ার কুতিপালং ক্যাম্প থেকে রোহিঙ্গারা উন্নত জীবনের আশায় যাত্রা করে ভাষাঞ্চলের নতুন আশ্রয় কেন্দ্রের উদ্দেশ্যে। শিক্ষাসহ নানা সুযোগ সুবিধা নিশ্চিতে সরকারের আশ্বাসে ভাষাঞ্চলে যেতে রাজি হয় তারা। সাখাওয়াত টিপুর ক্যামেরা আরো জানাচ্ছেন কমল দে। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে রোহিঙ্গারা ভাষাঞ্চল মুখী হয়েছে। সব ধরনের উদ্বেগ উৎকণ্ঠাকে পাশে রেখে হাসি মুখে রোহিঙ্গারা ফিরে যাচ্ছে নতুন আশ্রয়স্থলে। তারা সাগর যাই দেরি জোর করে হানা নিব না যাইলে কি ভালো জানি যেতে পারে না, তারা যাইতে চাই। এটা শান্তি লাগিব দে তো লাড়ে অশান্তি আরা আকা কি গদুয়াল লই তিয়ান লাউলে আরা খুশিয়ে যাই দে রাস্তাটা নেভারে গরু হাতে খেলা নেভারে তবে একদিন অশান্তি কিছু মানুষ শিক্ষা জেলা আর কিছু মানুষ এটা তাহলে সুবিধা হইব। 2017 সালের আগস্টে নিজ দেশ ছেড়ে আসার পর নানা সমস্যায় জর্জরিত এসব রোহিঙ্গা টেকনাফ উখিয়ার পাহাড়ি অঞ্চলে বসবাস করছে 12 লাখের বেশি এই জনগোষ্ঠী। তাই একটু ভালো থাকার আশায় সব ধরনের চাপ এবং বিধিনিষেধ ডিঙ্গিয়ে ভাষাঞ্চলে যাওয়ার সিদ্ধান্ত নেয় রোহিঙ্গারা। যেসব রোহিঙ্গা স্বইচ্ছায় ভাষাঞ্চলে যেতে রাজি হয়েছে তাদেরকে কুতুপালং সহ আশপাশের আশ্রয় শিবির থেকে নিয়ে আসা হয়েছে এই উখিয়া কলেজ মাঠে। এরপর বাসযোগে পাঠানো হয়েছে চট্টগ্রামে এবং সেখান থেকে তারা জাহাজযোগে চলে যাবে ভাষাঞ্চলের উদ্দেশ্যে। ইতিমধ্যে ভাষাঞ্চলে সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে রোহিঙ্গাদের উন্নত জীবন ধারণের জন্য সব ব্যবস্থা। তাতেই অনুপ্রাণিত রোহিঙ্গারা। ভালো আর লেখাপড়া শিখে ভাই জুম, তারপর আর ভাই বোন আছে দিন লেখাপড়া শিখে ভাই জুম। ক্যাম্পত থাকা বললে ফোনদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। এখন দেখি দিয়ে অন্য কিছু সুবিধা না পাইলে কিন্তু লেখাপড়ার সুবিধা নাই, দেখি অন্য কিছু গুরুত্ব নাও দিয়ে দিন। আর তো জায়গা ভালো লাগিয়ে দিতে বলে আর এটা যাই বলে চাই দিই। রোহিঙ্গাদের এই অংশটির ভাষাঞ্চল যাত্রা নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা বাহিনী নিয়েছে নানা ব্যবস্থা। আমাদের চিটাগং যাওয়ার যে রাস্তাটি আছে সেই রাস্তাটি আমাদের জেলা পুলিশের স্কোয়াড টিম নিরাপত্তা দিচ্ছে। প্রাণ বয়ে মিয়ানমার থেকে পালিয়ে আসা অন্তত 1.5 লাখ রোহিঙ্গাকে নোয়াখালীর ভাষাঞ্চলে সরিয়ে নিতে বিপুল পরিমাণ আবাসন করে তুলেছে সরকার। কিন্তু তাতে নানা সত্য জুড়ে দিয়ে বাধা হয়ে দাঁড়ায় জাতিসংঘ সহ আন্তর্জাতিক সংস্থাগুলো। তবে সব প্রতিকূলতা পেরিয়ে রোহিঙ্গারা সব প্রণোদিত হয়ে ভাষাঞ্চলে যাচ্ছে। কমল দে, সময় সংবাদ, কক্সবাজার। যাত্রা শুরুর আগে চট্টগ্রামে ঐতিহ্যবাহী মেজবান খায় রোহিঙ্গারা। যাত্রা উপলক্ষে সরকারের পক্ষ থেকে আয়োজন করা হয় এই মেজবানের। কমলদের আরও একটি রিপোর্ট, এখানেও ক্যামেরায় ছিলেন সাখাওয়াত টিপু। রঙিন শামিয়ানা টানানো, প্যান্ডেলে সাজানো কয়েকশো চেয়ার টেবিল, সাদা পোশাকের বয় বেয়ারা এসে টেবিলে টেবিলে দেয় সাদা ভাত এবং গরুর মেজবানি মাংস। এটি কোনো বিয়েবাড়ি কিংবা পারিবারিক আয়োজন নয়। রোহিঙ্গাদের ভাষাঞ্চলে স্থানান্তরের যাত্রাকে আনন্দময় করে তুলতে কক্সবাজারের উখিয়ায় আয়োজন করা হয় চট্টগ্রামের ঐতিহ্যবাহী এই মেজবানের। মেজান মাঝে ভালো হয়েছে, ভালো তরকারি ভালো ভালো খাইতে ভালো লাগতেছে। আর যে হানাদান হাই চলে যায় ভালো লাগে আর তো যাই ভালো লাগতো তো যাই আর খানাদানা কিন খানা ভালো লাগে, কে ভালো লাগে? খানা টানা ভালো হয়েছে, তবে একটু পাকশাক ভালো হয়েছে। বুধবার রাতে 10টি গরু জবাই করে প্রস্তুত করা হয় 3500 মানুষের খাওয়ার উপযোগী 17 মণ মাংস। রাতভর রান্নার পর সকাল থেকে শুরু হয় খাওয়া। গরুর মাংসকে বিশেষভাবে রান্না করা হয় বলে এটি মেজবানি মাংস বলেই পরিচিত। সকালের নাস্তা এবং দুপুর হলো ঐতিহ্যবাহী চিটাগাং মেজবান এবং রাত্রের জন্য মরক পোলাও। রোহিঙ্গার জন্য মাংস রান্না হয়েছে, আমাদের বাবুস্তি পাক করছে,
ওদের জন্য মাংস গরুর মাংস। শুধু যে অনুষ্ঠান স্থলে বসে খেয়েছে তা কিন্তু নয়, যাত্রাপথের জন্য বক্সে করে রোহিঙ্গা পরিবারগুলোকে খাবার দেওয়া হয় সরকারের পক্ষ থেকে। অনেকটা উৎসবমুখর পরিবেশে উখিয়ার কুতুপালং আশ্রয় শিবির থেকে নোয়াখালীর হাতিয়া ভাসানচরে চলে যাচ্ছেন রোহিঙ্গারা। যাওয়ার আগে আয়োজন করা হয়েছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানের, যেখানে সাদা ভাতের সাথে তাদের দেওয়া হচ্ছে গরুর মেজবানের মাংস। আর এই খেয়ে তারা উঠে যাচ্ছেন বাসে, সে বাস চলে যাচ্ছে চট্টগ্রামের উদ্দেশ্যে। উখিয়ার কুতুপালং থেকে কমল দে, সময় সংবাদ। আজ বসছে পদ্মা সেতুর 40তম স্প্যান। মাঝ নদীতে 11 এবং 12 নম্বর পিলারে স্প্যান বসানোর মাধ্যমে দৃশ্যমান হবে পুরো 6 কিলোমিটার সেতু। এই মুহূর্তে পদ্মার মাঝ নদীতে আছেন রিপোর্টার হেসান জুয়েল, সরাসরি চলে যাচ্ছে তার কাছে। জুয়েল। সাথীলা, কাজ যতটা শেষ হয়ে আসছে ততটাই কিন্তু এখানকার প্রকৌশলীদের দক্ষতা বাড়ছে। তারা জানেন এখন কোন কোন জায়গায় জটিলতা তৈরি হয়, কোন কোন সমস্যা কিভাবে সমাধান করতে হয়। তাই এখন কিন্তু খুব স্বল্পতম সময়ে স্প্যানগুলো তুলে দেওয়া সম্ভব হচ্ছে। এর আগে 39তম স্প্যানটি আমরা যখন দেখেছি যে মাত্র 3 থেকে 4 ঘন্টায় তুলে দেওয়া সম্ভব হয়েছে, আজ 40তম স্প্যানটি কিন্তু তার চেয়ে অনেক বেশি কম সময় লাগছে, অর্থাৎ মাত্র 2 ঘন্টার ব্যবধানেই এটি তুলে দেওয়া সম্ভব হচ্ছে। সকাল 8টার পরে কাজ শুরু করে এখন 10টা বাজে, মাত্র 2 ঘন্টায় কিন্তু এর মধ্যে স্প্যানটি নির্ধারিত পিলার 11 ও 12 নম্বর পিলার, এই দুটি পিলারের উপর তুলে ফেলা অনেকটুকুই সম্ভব হয়েছে। এখন এটিকে আসলে বসানোর কাজটি বাকি আছে। সকাল 9টার কিছুটা পরে স্প্যানটি নিয়ে, যেহেতু আগের দিন এই স্প্যানটি নিয়ে আসা হয়েছিল, এনে এখানকার ক্রেন বসানো এবং অন্যান্য কাজগুলো সেগুলো সেরে রাখা হয়েছিল। তাই আজকে সকাল 9:30টার পরে যখন কাজ শুরু করা হয়েছে, মাত্র 30 মিনিটে কিন্তু স্প্যানটি পিলারের কাছে সমান উচ্চতায় তুলে সেটি আবার পিলারের উপরে তুলে ফেলাও সম্ভব হয়েছে। এখন এটিকে সুতোয় মিলিয়ে বসাতে হবে, অর্থাৎ আগে যে স্প্যানগুলো বসানো আছে সেই স্প্যানগুলোর সঙ্গে মিলিয়ে এটিকে নতুন স্প্যানটি বসাতে হবে। তাই এটি আসলে সেট করার কাজ চলছে, অর্থাৎ এটিকে ঠিক যে পজিশনে বসানো হবে সেই পজিশনিংগুলো করছে ক্রেনটি। এবং এই কাজটি দেখার জন্য আজ এখানে কিন্তু পদ্মা সেতুর প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম এবং একই সঙ্গে পদ্মা সেতুর প্রধান পরামর্শক যিনি অধ্যাপক শামীমুজ্জামান বসুনিয়া, তারা দুজনেই কিন্তু এসেছেন। অর্থাৎ পদ্মা সেতুর যে ঊর্ধ্বতন কর্মকর্তারা আছে পদ্মা সেতু কর্তৃপক্ষের, তারা সবাই এই 40তম স্প্যানটি দেখতে এসেছেন, কাজ দেখতে এসেছেন। যেহেতু এরপর মাত্র আর একটি স্প্যান বসানোর সুযোগ রয়েছে, তাই আসলে তারাও নিজেরা তাদের এই সুযোগ থেকে বঞ্চিত করতে চান না বলে তারা আজ এই কাজটি পরিদর্শনে এসেছেন। এবং সব কিছু মিলে আশা করা হচ্ছে হয়তো আগামী আধ ঘন্টার মধ্যে, অর্থাৎ 30 মিনিটের মধ্যেই স্প্যানটি পুরোপুরি বসিয়ে দেওয়া সম্ভব হবে। আর 40তম স্প্যানটি বসে গেলেই আপনি জানেন যে পুরো পদ্মা সেতুতে 6 কিলোমিটার দৃশ্যমান হয়ে যাবে। বাকি থাকবে 150 মিটার মাত্র, অর্থাৎ একটি স্প্যানের দূরত্ব বাকি থাকবে, একটি স্প্যান বসানো বাকি থাকবে। সেটিও আশা করা হচ্ছে আগামী সপ্তাহে, অর্থাৎ ডিসেম্বরের 2য় সপ্তাহে বসিয়ে ফেলা সম্ভব হবে। সব কিছু মিলে আসলে খুব দ্রুত গতিতেই পদ্মা সেতুর কাজ এগিয়ে চলছে। অনেকটুকু সময় কিন্তু শুরুতে নষ্ট হয়েছে, বিশেষ করে করোনা এবং নদীতে তীব্র স্রোতের কারণে বছরের জুন থেকে অক্টোবর পর্যন্ত 4 মাস সময় নষ্ট হয়েছিল। সেই ক্ষতি এখন পুষিয়ে নেওয়ার জন্য খুব দ্রুত গতিতে কাজ হচ্ছে। গত 2 মাসে 8টি স্প্যান বসেছে, এই মাসে বাকি যে 2টি সেই 2টিও বসে দেওয়ার পরিকল্পনা চলছে। অর্থাৎ সব কিছু মিলে পদ্মা সেতুতে নদীর স্রোত কমে যাওয়ার পরে যে 10টি স্প্যান ছিল, সেই 10টি স্প্যান মাত্র 2.5 মাসে বসিয়ে দেওয়ার কাজ প্রায় শেষের দিকে। এখন পর্যন্ত সাথীরা এই ছিল আমার কাছে সবশেষ খবর। জানাচ্ছিলেন সহকর্মী হেসান জুয়েল। করোনা থেকে জীবন বাঁচাতে সবার জন্য ভ্যাকসিনের সহজলভ্যতা নিশ্চিতের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘের সাধারণ পরিষদে কোভিড-19 বিষয়ক বিশেষ অধিবেশনে ভার্চুয়ালি যুক্ত হয়ে আহ্বান জানান তিনি। এ সময় মহামারী মোকাবেলায় 3 দফা দাবি উত্থাপন করেন শেখ হাসিনা। The COVID-19 pandemic has devastated the health systems and economies across the world. We need to ensure universal, equitable, timely, and affordable access to quality vaccines. Secondly, the world must treat the COVID-19 vaccine as a global public good. Thirdly, the challenges faced by the developing countries in the context of COVID-19, including financial assistance, should be specifically recognized.
অবৈধ মুঠোফোন শনাক্ত ও বন্ধে নেওয়া ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার প্রকল্প বাস্তবায়নে বিতর্কিত প্রতিষ্ঠানকে সহযোগী হিসেবে যুক্ত করেছে মূল প্রতিষ্ঠান সিনেসিস আইটি লিমিটেড। বিতর্কিত এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে অতীতে জালিয়াতি করে প্রকল্পের অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। স্পর্শকাতর প্রকল্পে বিতর্কিত প্রতিষ্ঠান যুক্ত হওয়ায় নিয়ন্ত্রক সংস্থাকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন প্রযুক্তিবিদরা। যদিও কোনো অনিয়ম করলে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে বিটিআরসি। শুভ খানের রিপোর্ট। নানা চড়াই উতরাই পেরিয়ে অবশেষে চলতি বছরের 25 নভেম্বর অবৈধ মুঠোফোন শনাক্ত ও বন্ধে সিনেসিস আইটি লিমিটেডের সাথে চুক্তি করে বিটিআরসি। প্রকল্প বাস্তবায়নে প্রয়োজনীয় যন্ত্রাংশ ও কারিগরি সেবা দিতে র্যাডিসন ডিজিটাল টেকনোলজিস ও কম্পিউটার ওয়ার্ল্ড নামের আরও দুটি প্রতিষ্ঠানকে যুক্ত করেছে সিনেসিস আইটি। 3টা কোম্পানির মিলে একটা টিম গঠন করে কাজ করে তার সফটওয়্যারটা অলরেডি আমরা অনেক দূর ডেভেলপ করেছি এবং বাকি কাজটা সম্পন্ন করবে, এবং হার্ডওয়্যার পার্টটা সেহেতু ইন্টারন্যাশনাল পার্ট, সেখান থেকে সেগুলো এলসি করে এনে জাস্ট আমরা এখানে ইনস্টল করব। 30 কোটি টাকার এই প্রকল্পে র্যাডিসন ডিজিটাল টেকনোলজিসকে সম্পৃক্ত করায় প্রশ্ন উঠেছে। 2018 সালে র্যাডিসন ডিজিটাল টেকনোলজিস লিমিটেডের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি বিভাগের লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্পে ব্যাপক অনিয়ম ও জালিয়াতির প্রমাণ পায় সময় সংবাদ। প্রকল্পের শর্ত ভঙ্গ করে একই প্রশিক্ষণার্থী ভিন্ন ভিন্ন ব্যাচে দেখানো হয়, এমনকি প্রশিক্ষণার্থীদের আয়ের প্রকৃত তথ্য গোপন করে অর্থ হাতিয়ে নেওয়ার প্রমাণ মেলে। ফলে গ্রাহকদের তথ্যের নিরাপত্তা নিশ্চিতে বিতর্কিত এই প্রতিষ্ঠান কতটা সক্ষম হবে তা নিয়ে সংশয়ে প্রযুক্তিবিদরা। এখানে অনেক ডাটা বিষয় আছে, যে ডাটাগুলো আসলে চুরি হয়ে গেলে কিংবা ডাটাগুলো ফাঁস হয়ে গেলেও ক্ষতিগ্রস্ত হতে পারে। এত বড় একটা সেনসিটিভ প্রজেক্টে কতটা সৎভাবে কাজ করবে সেটা নিয়ে কিন্তু সন্দেহ রয়ে গেছে। যদিও বিটিআরসি বলছে অনিয়ম করে পার পাওয়ার কোনো সুযোগ নেই। সরকারকে মাল দরিয়া আমরা ঢালি, আমরা কিন্তু দরিয়া ঢালি না। কোনোভাবেই বিটিআরসি কাজের মান, কাজের সময় এবং কাজের রেট কোনো কম্প্রোমাইজ করবে না। বাংলাদেশ আর বিটিআরসি একরকম না। অবৈধ পথে দেশে মুঠোফোন আসায় বছরে প্রায় 4000 কোটি টাকার রাজস্ব বঞ্চিত হচ্ছে সরকার। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। কাতার বাংলাদেশ বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচের খবর। কাতারকে রুখে দেওয়ার লক্ষ্য নিয়ে বাংলাদেশ ফুটবল দল অন্তত 1 পয়েন্ট নিয়ে দেশে ফিরতে চান অধিনায়ক জামাল ভুঁইয়া। এশিয়ান চ্যাম্পিয়ন কাতার বাংলাদেশ দলকে হালকাভাবে নিচ্ছে না। দোহার আব্দুল বিন খলিফা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 10টায়। প্রায় 20 দিন পর শিশুদের শেষ মুহূর্তের অনুশীলন করিয়েছেন কোচ জেমিটে। কাতারের সঙ্গে বাংলাদেশের শক্তির পার্থক্য অনেক, তবে নিজেদের প্রস্তুতিতে সন্তুষ্ট লাল সবুজের দল। অনুশীলনে নিজেদের ঘাটতির জায়গাগুলো নিয়ে কাজ করেছে জামাল ভুঁইয়া। জয়ের স্বপ্নটা না দেখলে অন্তত 1 পয়েন্ট আদায় করে নিতে চান লাল সবুজ অধিনায়ক। এশিয়ান চ্যাম্পিয়ন কাতার গ্রুপের শীর্ষে থাকলেও সবশেষ 4 ম্যাচ জয়হীন ফেলিক্স সানচেজ শিষ্যরা। বাংলাদেশ দল নিয়েও সতর্ক তারা। বাংলাদেশ দলের দৃঢ় মানসিকতার প্রশংসা করলেও ম্যাচটা জিততে চায় স্বাগতিকরা। কাতারের বিপক্ষে পাস দেখায় কোনো জয় পায়নি বাংলাদেশ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। নানা উৎকণ্ঠা শঙ্কা ছাপিয়ে অবশেষে ভাসান চরমুখী রোহিঙ্গারা। চট্টগ্রাম থেকে যাত্রা করল জাহাজ। উন্নত জীবনের আশায় ক্যাম্প ছাড়লেন 1642 জন। পুরো পদ্মা সেতুর জন্য অপেক্ষা আর মাত্র 1 সপ্তাহ। কিছুক্ষণের মধ্যেই বসবে 40তম স্প্যান। আরেকটি উঠলেই জোড়া লাগবে মাওয়ার সঙ্গে জাজিরার। এবং করোনা ভ্যাকসিন হতে হবে সবার। জাতিসংঘের বিশেষ অধিবেশনে বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সহজলভ্যতা নিশ্চিতে 3 দফা প্রস্তাব। এই ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়।